আমাদের বেতন একেবারে অল্প। গণমাধ্যমে দেওয়া RAZ অ্যাপারেলস লিমিটেডের কর্তৃপক্ষের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক নেতৃবৃন্দ। কর্তৃপক্ষের বিভ্রান্তিমূলক তথ্যের জবাবে প্রকৃত সত্য তুলে ধরতে আজ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, RAZ অ্যাপারেলস কর্তৃপক্ষ শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ না করে এখন গণমাধ্যমের সামনে অসত্য তথ্য দিয়ে নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি FM আবু সাইদ গণমাধ্যমকে বলেন, মূলত আজকে আমরা এখানে বসেছি রাজ অ্যাপারেলস এর যে 36 জন স্টাফ শ্রমিক কর্মচারী তাদের বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। মূলত এখানে রাজ অ্যাপারেলসের এই কর্মকর্তারা যখন আমাদের কাছে এসে তাদের মূল বিষয়গুলো আলোচনা করে যে কেন তারা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে এসেছে। মূলত তারা দীর্ঘ সময় ধরে রাজ অ্যাপারেলস ফ্যাক্টরিতে কাজ করে আসছে বিভিন্ন পদে। তা কাজ করতে যে মালিক আনোয়ার হোসেন, উনি ওনার এই রাজ অ্যাপারেলস বাদেও ওনার একটা বাড়ি তৈরির কাজে অনেকগুলো টাকা উনি বিনিয়োগ করেছে এবং নতুন একটা প্রজেক্ট ডাইং প্রজেক্ট করেছে, ওখানে অনেকগুলো টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ করার কারণে রাজ অ্যাপারেলসের যে উৎপাদন, এই উৎপাদন কাজে যে অ্যাসেসরিজ প্রয়োজন, বায়ারদের যে টাইমে শিপমেন্ট দেওয়ার কথা ওই টাইম ওভার করে উনি অ্যাসেসরিজ দেওয়ার কারণে এই স্টাফরা শ্রমিকদের দিয়ে যথাসময়ে কাজ সমাধান করা সম্ভব হয়ে ওঠে নাই। এটা মূলত ওই ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেনের কারণেই এই সমস্যাটা হয়েছে যতটুকু আমরা জেনেছি। তো তারা যখন এখানে আসলো, শ্রমিকদের নিয়মিত বেতন দিল, স্টাফদের 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত স্টাফদের বেতন বাকি আছে পর্যায়ক্রমে। তো এক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের ডেট দিয়ে এই ডেটগুলো রক্ষা করতে পারে নাই। গত 3 তারিখে 1 মাসের বেতন স্টাফদেরকে দিয়েছে। দেওয়ার পরে ওই স্টাফদের কথা দিয়েছিল ওই 3 তারিখে সে সব টাকা দিয়ে দিবে। তো যখন 1 মাসের টাকা পেল, 3 জন স্টাফ গেল ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলতে যে আমাদের বাকি টাকা কখন দিবেন, কিভাবে দিবেন। এই কথা বলা মাত্রই ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার সাহেব এই 3 জন শ্রমিকের উপরে হামলা করলেন ওনার 2 ছেলেকে সাথে নিয়ে এবং তার অনুগত আরও যারা কর্মকর্তা ছিল তারাও সঙ্গে নিয়ে তাদেরকে মেরে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং তাদের হুমকি দেয় যে তোরা কিভাবে নারায়ণগঞ্জ থাকি সেটা দেখে নিব। পরে নিরুপায় হয়ে এই শ্রমিক কর্মচারী এরা সিদ্ধিরগঞ্জ থানায় যায়, ওখানে একটা অভিযোগ দায়ের করে এবং ওই থানার ওসি সাহেব পরামর্শ দেয় যে এইটা শ্রমিকদের একটা বিষয়, আপনারা কোনো একটা শ্রমিক ফেডারেশনে গেলে আপনাদের সমাধানটা দ্রুত হবে। অতঃপর আমাদের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি জামানউদ্দিন হৃদয়ের সাথে ওরা আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আসে, আমার সাথে কথা বলে। তখন আমি ওদের কাছ থেকে জেনে আমরা সবসময় যে কাজটা করে থাকি যে শ্রমিক পক্ষ সবসময় সঠিক নাও বলতে পারে, সেক্ষেত্রে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করি। আমার এই শ্রমিক কর্মচারী ভাইদের সামনে বসেই আমি ওই ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন সাহেবের সাথে ফোন দেই এবং বিস্তারিত জানতে চাইলে উনি বলে আসলে আমার মাথা ঠিক ছিল না, আমি 2টা থাপ্পড় দিছি, আমার ছেলেরা মারে নেই, এ কথা উনি বললেন। যাই হোক, পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সৈয়দ আহমেদ আমাকে ফোন দিলেন যে মালিক তো এটা সমাধান করতে চাচ্ছে, আপনি যদি একটু আসতে পারতেন তাহলে আলোচনা করে আমাদের SI বাবুল স্যারও আসবে, তো একটু কথা বলবো। পরে আমি মালিকের সাথে কথা বললাম
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, কলকারখানার কর্মকর্তা ছিল, তার আরও লোকজন ছিল। ওখানে মালিক মূলত স্বীকার করেই নিল সে বিভিন্ন কারণে, অর্থনৈতিকভাবে সংকটের কারণেই সে এদেরকে বেতন দিতে পারে নাই, এবং সে চড় থাপ্পড়ও দিছে। এখন বিষয়টা হলো সে সমাধান করতে চাইলো এবং পরের দিন লেবার কোর্টে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং লেবার কোর্টের আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সাহেবের সাথে বসে এটা সমাধান করতে চাইলো। কিন্তু পরের দিন আমি যখন ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছ থেকে জানতে চাইলাম যে কয়টায় আসবে, তখন বলল উনি কারোর সাথেই বসবে না এবং এটা উনি কোনো সমাধান চায় না, উনি যা শ্রমিকরা যা পারে তাই করুক, এভাবে বলে দিয়েছে। তখন এই শ্রমিকরা তারা ব্যানার তৈরি করেছে এবং এটার প্রতিবাদ একটা সমাবেশ করা হয়েছে প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ এবং শহীদ মিনার, বিক্ষোভ মিছিল করা হয়েছে। সেখানে পরবর্তীতে আমরা দেখলাম ওই মালিক আমার সম্পর্কে, আমি এই নারায়ণগঞ্জ আমার কারণেই নাকি ইন্ডাস্ট্রি অধপতন হচ্ছে, শিল্প ধ্বংস করছি, নানা রকম কথাবার্তা বলল। আসলে উনি মনে হয় আমার বিষয় জানে না অতটা। এবং আমি এ পর্যন্ত নারায়ণগঞ্জ যেসব শ্রমিকদের নিয়ে কাজ করেছি এবং যেসব মালিকরা এই কাজের সাথে ছিল এবং যেসব জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে, বিকেএমইএ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী, ডিসি অফিস, কলকারখানা অফিস, সকল জায়গায় আমি যাদের সাথে কাজ করেছি তারা আমাকে জানে এবং চেনে আমি কে, কি কাজ করি, আমি কোন প্রক্রিয়ায় কাজ করি। এখানে আমি মনে করি আনোয়ার হোসেন সাহেব উনি আমার সম্পর্কে না জেনেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, আমি এটার প্রতিবাদ জানাই। কারণ এ ধরনের ওনার বক্তব্য অনুযায়ী কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত নই। আমি আমাদের কাছে আমাদের এই বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী লিডিং অর্গানাইজেশন। আমরা শ্রমিকদের যত ধরনের সমস্যা আছে এটা আইনি বিষয় নিয়ে আমরা কাজ করি, শ্রম আইন প্রতিপালন করি। তা এখানে আমি বলবো যে আমাদের কাছে শ্রমিকরা আসলে আইনের উপরে দৃষ্টি রেখেই আমরা সুন্দর সমাধানের জন্য কাজ করি। আশা করি এই বিষয়টা নিয়েও আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, কলকারখানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আইন প্রয়োগকারী সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি এটা জেলা প্রশাসনের কার্যালয়ে বসে এটা অতি দ্রুত সমাধান হয়ে যাবে। আমি এই মালিককে বলবো যে আপনি কারুর বিপক্ষে, কারুর সম্পর্কে না জেনে এ ধরনের বক্তব্য দেওয়া, আপনি একজন মালিক হিসেবে আমরা আপনার কাছে মোটেই আশা করি না। আপনি বলেছেন এই শ্রমিকদের বিকিয়ে এমন কিছু করা উচিত যাতে আজীবনে তারা কোনো কারখানায় কাজ করে খেতে না পারে। আপনি একজন মালিক, আপনি আপনার এখানে দীর্ঘদিন কাজ করেছে, এই শ্রমিক কর্মচারীদের ব্যাপারে আপনি একজন মালিক হিসেবে এ ধরনের কথা আপনি বলতে পারেন বা বলেছেন, আপনার কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমি আপনাদের বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি এই শ্রমিকদের আইনানুগ পাওনা সহ যে বকেয়া বেতন পাওনা রয়েছে এগুলো দিয়ে আপনি আপনার শিল্প কারখানা, নারায়ণগঞ্জ শিল্প কারখানা যাতে অস্থিরতা না হয়, অতীতেও হয় নাই, আশা করি হবে না, এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টিতে আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রফিকুল ইসলাম পান্না বলছি। আমি আরজেড অ্যাপারেলসের ইউসি ইনচার্জ হিসাবে অর্ধ 2 বছর পর্যন্ত কাজ করে আসিতেছি। কিন্তু এখানে গত এমডি স্যারের একটা ভাষণে দেখলাম যে কোয়ালিটি ইস্যুর কারণে আমাদের অনেক গার্মেন্টস শিল্প শিপমেন্ট হয় না, যাহা সম্পূর্ণ আমাদের উপর দায়িত্ব চাপাইয়া দিতেছে। কিন্তু আদৌ এ কথা সত্য নয়, কারণ তিনি একমাত্র বিভিন্ন অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে ডিউ টাইমে দিতে না পারার কারণে এই মালগুলো শিপমেন্ট যায় নাই। বায়ারদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণ শিপমেন্টের আনার পরেও তাদেরকে ডিউ টাইমে মাল রেডি করে দিতে না পারায় তারা এই গার্মেন্টসগুলো নেয়নি। এবং তিনি কয়েকটা বায়ারের নাম উল্লেখ করে তারপর নোটিশ প্রদান করছে। 1 নম্বরে তার ভিতরে আছে রোদেলা ফ্যাশন। রোদেলা ফ্যাশনের যে মাল ডিউ টাইমে দেওয়ার কথা সে তো দেয়ই নাই এবং তার জিএসএম লো। জেনারেল মার্চেন্ডাইজার ছিল সেলিম রেজা সাহেব
জিএসএম লো হওয়ার কারণে তারা সেই অর্ডার ক্যান্সেল করে চলে গেছে। এরপরে আসছে আপনার কেজি ডগের যে মাল, উনি বলছে যে মাল শেডিং হওয়ার কারণে হওয়ার কারণে আমাদের ওখানে ওরা যে ডাইংগুলো করে কোনো সময় নেকের রিব ওরা মিলাইতে পারে নাই। না মিলাবার কারণে সেলিম সাহেবের কাছে গেলেই উনি একটা কথাই বলতো, আপনারা লাগান, আমরা নেকটি টাচ করে দেব। 1, 2 নাম্বার, শেডিং নিয়ন্ত্রিত হয় কাটিং স্টিকার লাগাবার মাধ্যমে, কিন্তু ওরা কাটিংয়ে কোনো স্টিকার ইউজ করে না। এই বান্ডিলটা যখন প্রিন্টে যায়, প্রিন্ট থেকে অনেক সময় বান্ডিল কারও থাকে না, এজন্য বিভিন্ন সময় এবং প্রোডাকশনের বেশ কিছু কারিগর ছিল, তাদের মাধ্যমে মালগুলো সিলাইছে, সাব কন্ট্রাক্ট করে সিলাইছে। মালের বিভিন্ন শেডিংয়ে একমাত্র কারণ হচ্ছে কোনো স্টিকার নাই। স্টিকার যদি থাকে তাহলে সেখানে ফ্রন্ট, ব্যাক, স্লিপ স্টিকার মেশিং করে কাজ করলে এই মালটার শেডিংটা নিয়ন্ত্রিত হয়। উনি কোনোদিনও এই গার্মেন্টসে উনি স্টিকার ইউজ করে না, যেটা শেডিং নিয়ন্ত্রণ হওয়ার একমাত্র প্রসিডিওর, এটা উনি করে না। ওনাদের অ্যাকাউন্টসে গেলে টাকা থাকে না, এমনকি একটা পেপারস ফটোকপি করতে গেলে তাদের টাকা পর্যন্ত নিতে দেয় না। বায়ারদের সাথে ওনারা সদা সর্বদা মিসবিহেভ করে। বায়ার সারাদিন থাকলেও 1 কাপ চা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয় না। এজন্য গার্মেন্টস ট্রেডে যারা একমাত্র চাকরি করে তারাই জানে যে বাইং কিউসিদেরকে খেপাইলে, যেমন মনে করেন জলের ভিতরে থাকে কুমিরের সাথে যেমন যুদ্ধ করা যায় না, তেমনি গার্মেন্টস ট্রেডে কাজ করলে বাইং কিউসিদের খেপাইয়া কোনো কাজ করা যায় না। ফাইনাল ইন্সপেকশনে কেজি ডগে বাইং কিউসিরে 50,000 টাকা দিছে, উনি মালটা পাস দিয়ে গেছে, কিন্তু তারপর কেন মাল গেল না, এটা এমডি স্যারের কাছে আমার প্রশ্ন, কেন তার মাল গেল না। উনি সম্পূর্ণ সব অর্ডারগুলো আমাদের উপর চাপাই দিতেছে। যদি তাই হয়, 2023 সালের 11 জুলাই আমি চাকরিতে ঢুকছি, 2023 সালের অক্টোবর নভেম্বর মাসের স্যালারি উনি আইজো দেয়নি। 2024 সালের জানুয়ারি মাস ডিসেম্বর মাসের স্যালারি দেয়নি। 2025 সালের আপনার ডিসেম্বর মাসে দেয়নি, জানুয়ারি মাসটা দিছে, আপনার ডিসেম্বর দেয় না, ফেব্রুয়ারি দেয় না, মার্চ দেয় না, এপ্রিল দেয় না, মে দেয় না, জুন মাস দেয় না। ওনার দ্বারে গেলি ততবারই উনি বলছে যে টাকা নাই, টাকা হইলেই দেবো, টাকা হইলেই দেবো, টাকা হইলেই দেবো। পরে অনন্য উপায় হইয়া যখন আমাদের লোকজন তার কাছে দ্বিতীয়বার উনি যে ওয়াদা করছে সেই ওয়াদা অনুযায়ী টাকা চাইতে যাওয়ার পরে উনি মারধর করে এক প্রকার আমাদের সবাইকে বাইর করে দিচ্ছে। এখন আমরা যাহাতে আমাদের বকেয়া বেতনগুলো পাইতে পারি, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইনানুগ প্রশাসন যা আছে সকলের কাছে আমাদের দাবি, আমরা যাতে আমাদের বকেয়া বেতনগুলো পাইতে পারি। এমডি স্যার যে মিডিয়ার কাছে যে প্রশ্নগুলো করছে, আমাদের নামে যে দোষারোপগুলো করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের এখানে স্টাফদের কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আমরা বিন্দু পরিমাণ কোনো ভুল করি নাই। উনি সময় মতো আমাদের যোগান দিতে পারে নাই। দেখা গেছে শিপমেন্টের ডেট 10 তারিখ, শিপমেন্টের 10 তারিখ উনি আমাদের কাপড় দিচ্ছে 15 তারিখ। তাহলে 15 তারিখ যদি আমাদের কাপড় দিয়ে থাকে, তাহলে আমরা 10 তারিখে আপনি শিপমেন্ট করবো। ওই কাপড় আসছে, কাপড় কাটিং করতে হয়েছে, সুইং করতে আছে, ফিনিশিং করতে আছে, এর ভিতরে আমাদের মালের প্রিন্ট আছে, এমব্রয়ডারি আছে। এই আমাদের যেই টাইমটা, এই টাইমের ভিতরে উনি যদি সে ওই যোগান ভিতরে দিতে পারে না, এই বিধায় আমাদের টাইমগুলো ডিল হয়ে গেছে, এই বিধায় সে বাইরের সময় গেছে, এই জন্য মালগুলো বাইরে নিচ্ছে না। এখানে আমাদের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ এমডি স্যারেরই, কারণ উনি ঠিকমতো যোগান দেয় নাই। যোগান দেয় নাই বিধায় আমরা মালগুলো ঠিকমতো শিপমেন্ট করতে পারিনি। সে অন্যের কথা শোনে, যেমন ওই যে বললাম আমি মির্জা, এই যে আবু জাফর অ্যাকাউন্টসের এবং সেলিম রেজা, এই দুজনের কথা মতো উনি চলে। এই দুজনের কথা মতো চলতে গিয়ে উনি এই বিপদে পড়ে গেছে। আর যদি আরো সামনে আরো বিপদে পারবো, ওনাদের কথা যদি শোনে উনি, সামনে ভবিষ্যতে আরো বিপদে পারবো। তাহলে আমাদের মিডিয়ার কাছে এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এমনি স্যারের সাথে ঝগড়া বিবাদ করতে চাই না, ঠিক আছে? আমরা সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে? আমাদের টাকা পয়সাগুলো যাতে আমরা পাইতে পারি, আমরা ওই ব্যবস্থা এমডি স্যারের কাছে রিকোয়েস্ট করতেছি যাতে আমাদের টাকা পয়সাগুলো দিয়ে দেয়। এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ, আমাদের টাকা পয়সা যাতে প্রশাসনে আমাদের প্রতি খেয়াল করে। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, আমি রাজ অ্যাপারেলসের আইএন প্ল্যানিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। আমরা গত 9 মাস ধরে
স্যালারি পাচ্ছি না, স্যালারি দিচ্ছে না, এই দিচ্ছি করে আজকে না কালকে অনেক ডেট দিছে, ডেট দেওয়ার পরে স্যালারি দেয় না। শেষ পর্যন্ত গত 3 তারিখে আমাদের একটা স্যালারি দিছে এবং বাকি স্যালারিগুলো কবে দিবে, বেতনগুলো কবে দিবে সেটা জানার জন্য যখন আমাদের 3 জন লাইন চিফ এমডি স্যারের সাথে দেখা করতে গেল, তখন ওনাদের কোনো কথা না শুনে ওদেরকে মারতে মারতে আমাদের সামনে বের করে দিছে এবং আমাদের সহ ওই রুম থেকে বের করে দিছে। এবং তারপরে আমরা একটা জিডি করি, জিডির পরে আজ পর্যন্ত এইখানে আসার পরে আমরা জিডি থেকে আমাদের যে ওইখানের কর্তব্যরত ওসি সাহেব উনি বললেন যে আমরা শ্রম অধিদপ্তরের জন্য যোগাযোগ করি, শ্রমিক ফেডারেশনের জন্য যোগাযোগ করি। সেই হিসাবে আমরা শ্রমিক ফেডারেশনে যোগাযোগ করছি, আসছি আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের বেতনগুলা পাওয়ার জন্য। কিন্তু এদিক দিয়া আপনার এমডি স্যার, আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন ডাইরেক্টর স্যার মিডিয়াতে বলে যে আমরা ওনাদের ক্ষতি করে আসছি এবং দীর্ঘ 6 মাস ধরে আমরা কাজে অবহেলা করছি। আমার একটা উল্টা প্রতিবাদ হলো যে 6 মাস ধরে অবহেলা করি, ওরা জানতে পারে, বুঝতে পারে, তাহলে আমাদের কেন ওই সময় সুকুজ দেয় নাই, আমাদের কেন ওই সময় ফায়ার করে নাই, ওই সময় আমাদের কেন চাকরির থেকে বাদ দেয় নাই। আজকে যখন আমরা প্রতিবাদ করে চলে আসছি তখন ওনারা এইসব কেন অবান্তর প্রশ্ন করছে এবং মিডিয়ার সামনে বলছে। এটা আমরা সবার কাছে জানা, মিডিয়ার মাধ্যমে সবার কাছে জানতে চাই। আমাদের এইখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইয়া নেই, আমাদের সুষ্ঠু বিচার, আমাদেরকে মারছে, মেরে বের করে দিয়েছে, এই জন্য সুষ্ঠু বিচার এবং আমাদের বকেয়া বেতনগুলা আমাদের ঊর্ধ্বতন যে প্রশাসন আছে, প্রশাসনের আকুল আবেদন আমরা যেন আমাদের বেতনগুলা পাই এবং সুষ্ঠু বিচারটা চাই।